আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেজর ডালিমের বক্তব্যে দেখলাম অনেকে আত্মহারা হয়ে যাচ্ছে। এত খুশি হওয়ার বা আনন্দিত হওয়ার কিছু নেই। পুরো আমার বক্তব্যটা শুনলেই আপনারা বুঝতে পারবেন। মেজর ডালিমকে আমি মানুষ হিসেবেই বিবেচনা করি না। আপনাদেরকে আর কি বলব, দেশ থেকে পালায়া যায়, আত্মগোপনে থাকে, 49 বছর পরে মিডিয়ার সামনে আসে। সে আবার নাকি সুপার হিরো কারো কারো কোনো কোনো ব্যক্তির কাছে, আল্লাহ জানে কেমনে করে কিতা করিয়ে সুপার হিরো হলো। মেজর ডালিম এর বক্তব্যের কিছু সার কথা বা সারমর্ম শোনেন। ও দুইটা দলকে কেন ফসালো, বিএনপি আর আওয়ামী লীগকে কেন ফসালো, তার একটু কিছু কথা আপনারা শুনে নেন। মেজর ডালিম তার পুরো ভিডিওতে শেখ মুজিব, আওয়ামী লীগ, জিয়াউর রহমান এবং বিএনপি, খালেদা জিয়া, তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেছেন। কেননা আমরা জানি মানুষের রাগ থেকে মানুষ এমন, ওনার যে বক্তব্য তা ওনার ক্ষোভ থেকে, দুঃখ থেকে, হতাশা থেকে দিয়েছেন। মেজর ডালিমের জীবনের সবচেয়ে বড় শত্রু হলো আওয়ামী লীগ, শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান। বেগম জিয়া তার বইয়ের পাসপোর্ট বাতিল করেছিল বা তাকে বিদেশ যাইতে দিচ্ছিল না, এবং আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাকে হন্যি হয়ে খুঁজছিল, পাইলে ফাঁসির দড়ি গলায় পরিয়ে দিবে। আর ওখানে যিনি প্রশ্নকর্তা ছিলেন মানে মিস্টার ইলিয়াস, তিনি যে কি বান্দা সেটা তো আমরা জানি, একদম পুরো পাকিস্তানি, এবং তিনি পাকিস্তানি বীজ। তার বিষয়ে আমরা জানি উনি বাংলাদেশের কারো সহ্য করতে পারেন না, এবং উনি যে বাংলাদেশের জন্য কি করতে পারেন সেটাও আমরা খুব ভালো করে জানি। তিনিও যে ধাঁচের মাল, মেজর ডালিমও সেই একই ধাঁচের মাল। বাংলাদেশের মানুষ ডালিমের এই বক্তব্যে তাদের পছন্দের দল ভিন্ন অন্য কোনো দলকে দিবে, ভোট দিবে বা নির্বাচিত করবে, এমন জনগণ বাংলাদেশে নেই, আমার জানা মতে নেই। তিনি তার বক্তব্যের মধ্যে এটি স্পষ্ট করেছেন যে তিনি কোন মানসিকতার লোক। নিতান্ত হিংস্র প্রকৃতির না হলে তিনি বা তারা এমন পরিকল্পনা করতে পারতেন না যে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে এবং জিয়াউর রহমানকে হত্যা করতে উনি পারতেন না। মেজর ডালিমের বক্তব্যে বাংলাদেশ এখন দুটি অংশে বিভক্ত হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। এবং তিনি যে বর্তমান সময়ের বিপ্লবীদের কথা বলেছেন, এমন বিপ্লবী বাংলাদেশে খুবই বিরল। উনি যিনি বিপ্লবের কথা বলেছেন, এই সিচুয়েশন এখন আর নেই যে উনি ওনার সময় যে বোকাবান্দা পৃথিবীতে ছিল বা বাংলাদেশে ছিল, বা ওনারা যা খুশি তাই করতে পেরেছেন, সেই সুযোগ সুবিধা এখন আর বাংলাদেশে নেই। উনি হয়তো বা বাংলাদেশের সম্পর্কে আপডেট আর জানেন না, কারণ তাই যদি হতো তাহলে আওয়ামী লীগ সরকারকে ফেলাই দেওয়ার মতো শক্তি অনেকের ছিল, কিন্তু তারা পারেনি। যখন সম্মিলিত হয়ে শুধু আওয়ামী লীগ ভিন্ন সমস্ত দল, গোষ্ঠী, জাতি একত্রিত হয়ে আন্দোলন করলো, তারপরও তখনই কিন্তু সে পিছু হটলো বা পিছু হটে চলে গেল। যাই হোক, ওটা ব্যাপার না, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমার যে বিষয়টা আমি যেটা বলতে চাচ্ছি, উনি যে বিপ্লবীদের, আর উনি বা যারা বা তারা যখন গণ অভ্যুত্থান করেছিলেন তখনই দেশের কোনো কল্যাণ সাধন করতে পারেননি। তারপর বোঝা যায় বেটা ডালিম এবং তার যে সঙ্গী সাথীরা ছিল খুনাখুনিতে বিশ্বাসী। কারণ ওরা দেখেন প্রথমে শেখ মুজিবকে সপরিবারে হত্যা করেছে, এরপরে এই মেজর ডালিম থেকে, মুস্তাক থেকে এরা ক্ষমতায় ছিল। তারপর জিয়াউর রহমান আসছে, জিয়াউর রহমানকে ওই একইভাবে, তারপর চার নেতাকে, মানে এরা সেই সময়ের হত্যাকাণ্ড করে বা জাতিকে যা করেছে, অপূরণীয় ক্ষতি করেছে, সেটা জাতি কখনো ভোলার নেই। আপনারা কি কখনো দেখেছেন যে খুনি এসে বলে হ্যাঁ আমি খুন করেছি? তখন তো তার সপক্ষে, যেহেতু প্রমাণ হয়ে যায় যে হ্যাঁ ও খুন করেছে, তখন সে তার সপক্ষে কি যুক্তি দেখায়। এরপরে তার বক্তব্যে এটা স্পষ্ট যে তিনি প্রকাশ্য ভারত বিদ্বেষী, অথচ উনি আবার বলছেন পাকিস্তান থেকে এসে ভারতে ট্রেনিং নিয়েছিলেন ওই মুক্তিযুদ্ধের সময়। জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের লেখা, এটা নিয়েও আপত্তি জানিয়েছেন, কিন্তু উনি জাতীয় সঙ্গীত সম্পর্কে বিস্তারিত জানেন না। এবং উনি যে আমাদের
কাজী নজরুল সম্পর্কে বলেছেন, উনি জানেন যে কাজী নজরুল ইসলাম উনিও তো একজন ভারতীয়, উনি রবীন্দ্রনাথ ভারতীয়, তাতে ওনার আপত্তি। তো কাজী নজরুল ইসলাম 1976 সালে এসে বাংলাদেশের নাগরিকত্ব পায়। তো উনি এই 1976 সালে এসে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার আগে ভারতের পাসপোর্ট ক্যারি করতো, তাহলে তখন তিনি কোথায় ছিলেন? উনি এই বিষয়টা হয়তো বা জানেন না, বা ওনার বয়স হয়েছে, মতিভ্রম হয়েছে ওনার, হয়তো এই কারণে এরকম হয়েছে। বললেন মুজিব রাজনীতি বুঝতেন না, তার মাথায় গোবর ছিল। তো তাহলে তিনি তো ভালো বুঝতেন, বা তিনি এবং তার যা জনগণ ছিল বা তার যারা সঙ্গী সাথী ছিল তারা তো ভালো বুঝতেন, যারা সেনা এখন যে হত্যাকাণ্ডকে সেনা অভ্যুত্থান বলছেন সেটা তো তিনি ভালো বুঝতেন। তারপরে কেন দেশকে আর সামনের দিকে নিয়ে যেতে পারেননি? ক্ষমতা কেন আবার আপনার এর হাতে চলে গেল, আপনার জিয়াউর রহমানের হাতে চলে গেল? আবার কেন আবার উনি বললেন যে জিয়াউর রহমান অনেক সেনাবাহিনীকে নাকি হত্যা করেছিলেন। উনি বাইরে থেকে যেটা দেখিয়েছেন সেটা উনি না, উনি আরও অনেক ব্যক্তিকে হত্যা করেছিলেন। এখন ঘটনা হলো, আপনারা এত ভালো মানুষ, শেখ মুজিবকে হত্যা করলে বা তার পরিবারকে নিচ্ছিন্ন করলে দেশকে একটা সুন্দর করে চালাতে পারবেন, কিন্তু বেটা ফাজিল তো কিছুই তো করতে পারেন নাই। পরে আবার কেন জিয়াউর রহমান এসে এরকম, জিয়াউর রহমানকেও আপনারা মেরেছেন, এরপরে এরশাদ আসলো। তা কী করছেন আপনারা? আপনি যে এতই পণ্ডিত মানুষ, এতই দেশপ্রেমিক মানুষ, এতই ভালো মানুষ, তো সেই জিয়াউর রহমান সম্পর্কে নেগেটিভ কথা বলেছেন, তো সেই জিয়াউর রহমানের আন্ডারে তো আপনি আবার চাকরি করেছেন, তার কথাই তো আপনি বিভিন্ন রাষ্ট্রে আপনি দূতাবাসে পররাষ্ট্রমন্ত্রী হয়ে হিসেবে কাজ করেছেন। তাহলে আপনার দেশপ্রেমিক কোথায় গেল? দেশপ্রেম কোথায় গেল? আপনার সততা কোথায় গেল? এগুলো তো মানুষ বোঝে না। মানুষ এক পক্ষের বক্তব্য শুনে মানুষ মানে করে নাচতে থাকে। এই হলো বাংলাদেশের একটা বিশেষ একটা ক্যারেক্টার। মানুষ একটু গবেষণা করে না যে এই ব্যক্তি একথা বলেছে, তো এই বিষয়টা এরকম কি, বিপরীত অ্যাকশানও তো থাকতে পারে। ওই যে টু এভরি অ্যাকশান দেয়ার ইজ অ্যান ইকুয়াল টু অপোজিট রিয়াকশান, প্রত্যেক ক্রিয়ারই একটি বিপরীত ও সমমুখী প্রতিক্রিয়া আছে। কিন্তু ঘটনা হলো আমরা শুধু সামনেরটুকু দেখি, পেছনের টুকু দেখি না। এবার উনি বলছেন যে তারপরে কোনো দেশকে তো আপনারা তো দেশকে সামনের দিকে নিয়ে যেতে পারেননি, তাহলে কেন আপনি এত লাফালাফি দাপাদাপি করেন? ঘটনা হয়েছে যে আওয়ামী লীগ আপনাকে ক্ষতি করেছে, আপনার বিএনপি আপনার ক্ষতি করেছে, এই জন্য আওয়ামী লীগ এবং বিএনপি আপনারা দেখতে পারেন। এবং প্রশ্নকর্তা যে ইলিয়াস ছিলেন, ওই ইলিয়াস সাহেব যে কোয়ালিটির প্রশ্ন করেছে, তার মধ্যে আওয়ামী লীগ বিএনপি ভিন্ন, অন্য কোনো দলের কথা ওখানে ওঠারই কথা না। এবং আওয়ামী লীগ মেজর ডালিম যে সময় ছিলেন, সেই সময় আওয়ামী লীগ বিএনপি ভিন্ন, অন্য কোনো দলের কোনো অস্তিত্বই ছিল না। তারা তো সেই সময় অবাঞ্ছিত ছিল, মানে তাদের কোনো এদেশের মানে গুরুত্ব ছিল না, তাদের কোনো মানে কোনো কিছুই তো ছিল না এদেশে। এই জন্য মেজর ডালিমের বক্তব্য খাওয়ার মতন সময় মানুষের নেই। কারণ মেজর ডালিম যে কথাগুলো বলেছে, এ কথাগুলো এক দল আর এক দলকে অনেক আগেই জানিয়েছে, এসব কথাগুলো আমরা আগেই শুনেছি। এখন উনি যে বলছেন একটা কথা, কিছু কথা পরিষ্কার হয়েছে যে শেখ কামাল নাকি ওর স্ত্রীকে ধর্ষণ করেছিল, এ কথা জনমুখে প্রসারিত হতো। সেই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে না, এরকম কোনো ঘটনা ঘটেনি, এরকম কোনো সমস্যা সেই সময় হয়নি। এখন ঘটনা হলো মেজর ডালিম যে মানে ভারত বিদ্বেষী, এবং ওনার মন মানসিকতা যে ইলিয়াসের মন মানসিকতার মতো, তা উনি যখন শেখ মুজিবকে হত্যা করেন বা তার পরিবারকে হত্যা করেন, তখন ওই সময়ের যে বক্তব্য, সেই বক্তব্যটা আপনারা শুনলে বুঝতে পারবেন। তো এসব মেজর ডালিম ফালিমের দিয়ে বাংলাদেশের রাজনীতিতে প্রেক্ষাপটে আর কোনো পরিবর্তন হবে না। এসব ডালিম ফালিমদের দিয়ে বাংলাদেশের মানুষের গতিবিধির কোনো পাল্টানো যাবে না। আজকে একটা রাজনীতি সম্পর্কে আপনাদের একটা কথা বলি, বাংলাদেশের মানুষ এমন একটা ধাতু দিয়ে তৈরি, এরা যে রাজনীতি করে ও মারা যাবে তারপরেও ওই রাজনীতি করবে। এখানে নতুনত্বের কোনো খাওয়া নেই, বা নতুনত্ব দেখেন আপনি বাংলাদেশের এই তিনটা দলকে বাদ দিয়ে সাইড করে আপনি কিছু বিপ্লবী খুঁজে বের করেন, আপনি হাতে গুনি 100 বিপ্লবী বের করতে পারবেন না। যেমন আপনি সমন্বয়কদের মধ্যে 158 জনের মধ্যে 108 জন একটা দলের সমন্বয়ক ছিল, তাহলে আপনি বিপ্লবী পাইলেন কোথায়? এই জন্য ঘুরে ঘুরে জেলাও সেই কদু, মধ্যে পড়ে দেখবেন আমাদের এই মধু অন্য লোক খেয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আমাদের এই মধু অন্য লোক খেয়ে চলে যাচ্ছে। এই মেজর ডালিম, এসব ফালিম মালিম দিয়ে কিচ্ছু হবে না।
এসব খুনি যে খুন করতে পারে সে ভাই মিথ্যাও বলতে পারে, কারণ সে খুব বেশি সৎ মানুষ, ভালো মানুষ, এটা আমার বিশ্বাস হয় না। কারণ যে তার নিজের যে সে বিশাল বড় হিরো, দেশকে মানে কলঙ্কমুক্ত করতে চাইছিল, কিন্তু তুমি বেটা দেশ থেকে পালাইছো, তাহলে তুমি যে কেমন হিরো সেটাও আমরা জানতে চাই, একটু জানায়ও ভবিষ্যতে যদি আমার বক্তব্য শোনো বা এরকম। হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ায় মানে আমি বক্তব্যটা কন্টিনিউ করেছি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।